হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো তোমরা প্রত্যেকেই তো ছাবা সিনেমাটা দেখেছো, যেখানে আমরা ছত্রপতি সম্ভাজি মহারাজের অসাধারণ বীরত্ব, তার অসাধারণ স্বাধীন চেতা মনোভাবের পরিচয় আমরা পাই, যেটা দেখলে আমাদের শরীরের প্রত্যেকটা রোম খাড়া হয়ে ওঠে। আমাদের মনে স্বাধীনতা যে আসলে কী, স্বাধীনতার জন্য যে একটা মানুষ কী করতে পারে, ঠিক আছে, সর্বোপরি নিজের স্বরাজ, বিদেশি শাসন থেকে মুক্তি, এই জন্য যে একটা মানুষ কতদূর যেতে পারে, যার কাছে যে একজন রাজপুত্র, যার কাছে অত্যধিক সম্পত্তি, যে নিজের সারাটা জীবন চাইলেই আরামসে কাটিয়ে দিতে পারবে, সেই সমস্ত আনন্দ সম্পত্তি সব কিছু ছেড়ে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে স্বরাজের জন্য, স্বাধীনতার জন্য, একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য। অন্যের পায়ের তলায় অবনত হয়ে না থাকার এই যে চেতনা, এটাকে আমরা প্রত্যেকে স্যালুট করি। আমরা স্যালুট করি মহান মহারানা প্রতাপকে, আমরা স্যালুট করি পৃথ্বীরাজ চৌহানকে, হামিরজি গোহিলকে, রঞ্জিত সিংকে, যারা বারবার বিদেশি শক্তি যখনই, স্পেশালি এই ইংরেজ এবং ইসলামিক ইনভেডাররা যখনই ভারতে আক্রমণ করেছে, তখনই যারা রুখে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো আমরা এদের নিয়ে প্রাউড ফিল করি। তো হঠাৎই আমি আজকে ভাবছিলাম যে এই যে আমাদের ভারত তো একটা বাড়ি, আমরা যদি চিন্তা করি ভারত একটা বাড়ি, তার মধ্যে এই যে মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এগুলো হচ্ছে এক একটা ঘর। তো এই ভারত নামক বাড়িটাতে যখন মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজের মতো একজন লিজেন্ড জন্মাচ্ছেন, বা পাঞ্জাবে রঞ্জিত সিংয়ের মতো একজন লিজেন্ড জন্মাচ্ছেন, বা রাজস্থানে মহারানা প্রতাপের মতো একজন লিজেন্ড জন্মাচ্ছেন, বা আমাদের দিল্লিতে পৃথ্বীরাজ চৌহানের মতো একজন স্বাধীনচেতা রাজার জন্ম হচ্ছে, আমাদের বাংলা থেকে কি কোনোদিন এইরকম কোনো স্বাধীনচেতা রাজার জন্ম হয়নি? না, অবশ্যই বাংলা মা, ভারত মাকে অনেক বীর সন্তান দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, রাসবিহারী বসু, বাঘা যতীন, এরকম অসংখ্য নাম আছে, প্রফুল্ল চাকি, যা আমাদের বাংলা মা আমাদের ভারত মাকে দিয়েছে। এই বাংলার ঘর থেকে আমাদের ভারত নামক বাড়িটা যে বীর সন্তানদের পেয়েছে। কিন্তু আমি আজকে এই ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি না, আমি বলছি ব্রিটিশ পিরিয়ডের আগে এই যে মুঘলসরা এসেছিলো, যারা প্রায় 150-200 বছর যারাও আমাদের ভারতের মধ্যে রাজত্ব করেছে, এবং যে সময়টাকে বলা হয় যে ইন্ডিয়ার সবথেকে অন্ধকার যুগ, ঠিক আছে। তো সেই সময় বাংলা থেকে কি কোনো এরকম স্বাধীন চেতা মনোভাবাপন্ন কোনো রাজার উত্থান হয়নি? হ্যাঁ, আপনাদের উত্তরটা হচ্ছে হ্যাঁ, বাংলা থেকে এরকমই স্বাধীন চেতা মনোভাবাপন্ন রাজার উত্থান হয়েছিল, যাদের ইতিহাসটা আপনাকে অতটাই জোশ দেবে, যতটা জোশ ছত্রপতি সম্ভাজি মহারাজ বা যতটা জোশ মহারানা প্রতাপের সেই স্বাধীন চেতার লড়াই আপনাকে দিয়েছে, ঠিক ততটা জোশই আপনাদের এই বাংলার রাজারা, হিন্দু রাজারা, যারা এই বাইরে থেকে আসা ইনভেডার্সদের বিরুদ্ধে লড়াই করে গেছে শুধুমাত্র নিজেদের স্বাধীন রাজ্য তৈরি করার জন্য, তাদের এই লড়াইটা কিন্তু আপনাকে হিন্দ স্বরাজের জন্য যে লড়াই, তাদেরও ছিল, তারা প্রত্যেকেই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিল, এবং তাদের প্রত্যেকের একটা লড়াইটা ছিল হচ্ছে নিজেদের মাটিকে এই ইসলামিক ইনভেডারের হাত থেকে বাঁচানো, ঠিক আছে। এবার দেখুন, অনেকে বলবেন যে ইসলামিক ইনভেডাররা কি বলে যে এরা কি ভারতের নয়? তো দেখুন, হর্ষবর্ধনের মৃত্যু এবং তারপরে এই যে হর্ষবর্ধনের মৃত্যু পর্যন্ত টাইমটা কিন্তু ভারতে সেভাবে ইসলামিক প্রভাব কিন্তু খুব একটা পড়েনি। ইসলাম ধর্মের প্রভাব পড়তে শুরু করেছে ভারতে 1200 শতাব্দীর পর থেকে, ঠিক আছে। তো ততদিন পর্যন্ত ভারত মেনলি ছিল হিন্দু রাষ্ট্র, ঠিক আছে, মানে হিন্দু এবং বৌদ্ধ রাষ্ট্র ছিল। তো 1200 শতাব্দীর পর থেকে মুসলমানরা আস্তে আস্তে ভারতে ইনভেট করতে শুরু করে, এবং মুসলিম রিলিজিয়ানটা আস্তে আস্তে, ইসলাম রিলিজিয়ানটা আস্তে আস্তে ভারতে প্রভাব বিস্তার করতে শুরু করে। তো তৎকালীন যারা ভারতের রাজা ছিল, তাদের তো মনোভাবাপন্ন এটাই হবে যে এই ইসলামিক রিলিজিয়ানকে ভারতে আসতে, আর ইসলামিক রিলিজিয়ানটা এমন একটা রিলিজিয়ান যেটা দেখবেন হিন্দু রিলিজিয়ানের থেকে সম্পূর্ণ আলাদা। এটা আমি কাউকে ছোট করছি না, দেখবেন এটা, কারণ দেখবেন গরুকে আমরা পুজো করি, ওরা গোমাংস খায়। তো এইগুলো এরকম অনেক ডিফারেন্ট জিনিস আছে। নারী যে ব্যাপারটা, সেটাও আপনি জানেন যে ওমেন্সদের যে ক্ষেত্রে যে ব্যাপারটা, এরকম বহু জিনিস আছে যেখানে আমরা দেখি যে ইসলামিক রিলিজিয়ান আর হিন্দু রিলিজিয়ান সম্পূর্ণ আলাদা। তো সেই জন্যই ভারতে বৌদ্ধ বা অন্যান্য ধর্মমতকে এতটা
ধাক্কা খেতে হয়নি যতটা ইসলামিক রিলিজিয়ানের প্রচারে ধাক্কা খেতে হয়েছে। এবং সেই জন্যই তৎকালীন যে কোনো দেখবেন আপনি এই যে আমি যে মারাঠাদের কথা বলি, মারাঠাদেরও মেন লক্ষ্য ছিল যে এই ইসলামিক ইনভেডারদের আটকানো, দেশে ইসলামের যে অত্যাচার হচ্ছে সেইটাকে কিন্তু আটকানো। হামিদজি গোহিলের কথা যদি বলেন, যিনি সোমনাথ মন্দির বাঁচানোর জন্য লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন, তার ক্ষেত্রেও জিনিসটা কিন্তু সেমই, ঠিক আছে। কারণ সেই সময় রাজাদের মনোভাবই ছিল যে তারা একটা নতুন জিনিস দেখছে, যে জিনিসটা সম্পূর্ণ তাদের বিপরীত, তাদের ধর্মের বিপরীত, সেই জন্য সেই জিনিসটাকে আটকানোটা ছিল তাদের লক্ষ্য। তো সেই লক্ষ্যেই সেই সময় বাংলারও কিছু স্বাধীনচেতা রাজা উত্থান হয়েছিল। কিন্তু আজকের বাংলার ইতিহাসে আমরা তাদের সম্পর্কে বলতে গেলে জানি না। কেন জানি না সেটা নিয়ে আমি আলোচনায় আসছি। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু এটাতে কোনো ফিল্মের আলোচনা কিন্তু হবে না। কিন্তু আমি আপনাদের বলতে পারি, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বাংলার ইতিহাস সম্বন্ধে, এবং আপনাদের মনে হবে যে হ্যাঁ, আমাদের বাংলাতেও দাঁড়িয়ে এরকম একটা শিবা, এরকম একটা ছাবা আমাদের বাংলাতে দাঁড়িয়েও কিন্তু জন্মেছিল, যাদের লড়াইটা ওই শিবাজি, ছাবাজি বা রানা প্রতাপ বা রানা সংগ্রাম সিং বা পৃথ্বীরাজ চৌহানের মতোই এতটা দমদার ছিল। তো আমি কথা বলছি মহারাজ প্রতাপাদিত্য এবং মহারাজ কেদার রায়ের সম্বন্ধে। হয়তো আজকের বাঙালিরা এর দুটো নাম সম্বন্ধে জানবেন না, কিন্তু আপনারা একটা নাম সম্বন্ধে খুবই জানবেন। যারা ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, আমাদের ইতিহাসে মোগল সম্বন্ধে অনেক পড়ানো হয়, এবং মোগলদের সমলে স্পেশালি আকবরের আমলে আলোচনা করতে গেলেই আপনার একটা নাম উঠে আসবে আপনার মনে, সেই নামটা হচ্ছে বারো ভূঁইয়া। ইয়েস, বারো ভূঁইয়া, ঠিক আছে। বাংলায় যখন আকবরের আমলে পশ্চিমে রাজপুতনারা মুঘলদের অবস্থা একবারে খারাপ করে দিয়েছে যুদ্ধ করে করে, তখনই বাংলাতে কিন্তু এই বারো ভূঁইয়ারাও মুঘলদের অবস্থা একদম টাইট করে দিয়েছিল, ঠিক আছে। এবং এই বারো ভূঁইয়াদের মধ্যেই উল্লেখযোগ্য ছিল যশোরের প্রতাপাদিত্য এবং বিক্রমপুরের কেদার রায়। এবার এই নাম দুটো শুনে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কেন আজকের আমাদের পাঠ্য বইতে এরা এই দুজন দেশ নায়ক বিস্মৃত হয়ে গেছে ইতিহাসে। কারণ আমাদের দেশ এদের সবসময় বলে দিয়েছে যে এরা বাংলাদেশের লোক। আর স্বাধীনতার পর থেকে তো বাংলাদেশে একটাই জিনিস হয়েছে, হিন্দুদের যত রকম বীরত্বের কাহিনী আছে বা যা যা আছে সেসব জিনিসকে সমূলে উৎপাটিত করে দেয়া বা বিনাশ করে দেয়া। সেই জন্য আজকের ইতিহাসে এইপার বাংলাতেও আমরা স্থান পাইনি, ওপার বাংলাতে এই মহারাজ রাজারা, এই দেশ নায়করা স্থান পায়নি। কিন্তু আপনারাও এখানে বলতে পারেন যে শিবাজি তো আমাদের দেশেরই অঙ্গ, কিন্তু এই যে যাদের নাম বললে কেদার রায় এবং প্রতাপাদিত্য, এরা তো আমাদের দেশের অঙ্গ নয়। তো আপনাদের একটা কথা বলি, এই যে দেশ আর আমাদের দেশ নয়, মানে এই বাংলাদেশের উৎপত্তি কবে হয়েছে? আজ থেকে 80 বছর আগে ব্রিটিশদের কুচক্র এবং আমাদের দেশের তৎকালীন কিছু পলিটিক্যাল লিডারদের কুচক্রের ফলে আজকের এই বাংলাদেশ তৈরি হয়েছে। কিন্তু যবে থেকে ভারত ভূমি নাম এসছে, যবে থেকে ভারত ভূমিকে কল্পনা করা যায়, সেটা সম্রাট অশোক হোক, সেটা গুপ্ত সাম্রাজ্য হোক, সেটা হর্ষবর্ধন হোক, সেটা ইসলামিক এম্পায়ারগুলোর টাইমে হোক, আলাউদ্দিন খলজি বা আকবর বা ঔরঙ্গজেব, সেই টাইম পর্যন্ত ভারত ভূমি মানে উত্তরের আফগানিস্তানের সীমান্ত থেকে এদিকে আরাকান রাজ্যের সীমান্ত পর্যন্ত বিস্তৃত অংশকে আমরা ভারত ভূমি বলে জানতাম, ঠিক আছে। আর এই যে মহারাজ রাজাদের কথা বলছি, এরা এই ভারত ভূমিরই অংশ ছিল, এরা এই বঙ্গভূমিরই অংশ ছিল, ঠিক আছে। তো প্রতাপাদিত্য এবং কেদার রায় এই দুজনেরই জন্ম হয়েছিল 1561 খ্রিস্টাব্দে, ঠিক আছে। প্রতাপাদিত্যের বাবার নাম ছিল হচ্ছে শ্রীহরি, যিনি তৎকালীন যে বাংলা সালতানাতের যে কররানী বংশ রাজত্ব করছিল সেখানকার একজন দাউদ কররানীর একজন মিত্র ছিলেন, এবং বলতে গেলে তিনি সহর্ষদের ওয়াজির পদে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু রাজমহলের যুদ্ধে দাউদ কররানীর পরাজয়ের পরেই তিনি যশোরে চলে আসেন, এবং আকবর টোডরমলকে সেই সময় বাংলার দায়িত্ব দেন, এবং টোডরমল যশোরের দায়িত্ব দেন হচ্ছে আপনার শ্রীহরিকে। তো তার আগে তার নাম ছিল বিক্রমাদিত্য, এবং যশোরের দায়িত্ব দেওয়ার পরে তিনি রাজা শ্রীহরি নামে সেখানে রাজত্ব শুরু করেন, এবং তারই পুত্র হচ্ছে প্রতাপাদিত্য। এবং প্রতাপাদিত্য ছোটোবেলায় মুঘল দরবারে মানুষ হয়েছেন, এবং তারপরে 1584 খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যুর পরে তিনি কিন্তু রাজা হন, ঠিক আছে। এবং রাজা হওয়ার পর থেকে তার স্বাধীনচেতা মনোভাব, এবং তিনি বাংলার অপর এক বীর পুত্র শের শাহের কাহিনীতে খুব বিশ্বাসী ছিলেন, এবং তিনিও চাইতেন যে শের শাহের মতো তিনি বিশাল এক স্বাধীন হিন্দু রাজ্য তৈরি করবেন।
তিনি মা কালীর খুব বড় ভক্ত ছিল, যেটা বাংলাদেশে এখনও যশেশ্বরী কালী মন্দির নামে খুবই বিখ্যাত, যেটা তিনি প্রতাপাদিত্য সেই সময় তৈরি করেছিলেন। এবং তার প্রধান লক্ষ্য ছিল যে এই মুসলিম বা ইসলাম ইনভেডারকে বন্ধ করে আর আটকে একটা হিন্দু সাম্রাজ্য তৈরি করা। এবং সেই লক্ষ্যে তিনি বহু যুদ্ধ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাটেল অফ হিজলি, যেখানে তিনি হিজলি শাসনকর্তা ঈশা খানকে পরাজিত করেন। তিনি বারবার পর্তুগিজদের হারিয়ে তিনি সেই সময় পর্তুগিজ যাদের নাম ছিল হচ্ছে আপনার কি বলে হারমাদ জলদস্যু যাদের নাম ছিল, তারা ওই সময় এটা খুবই পপুলার যে পর্তুগিজ জলদস্যুরা ওই সময়কার ইয়ং যেসব বাঙালি যুবক এবং পুরুষদের তুলে নিয়ে যেত এবং গোয়ার হাটে গিয়ে বিক্রি করে যেত এবং তাদের পাঠিয়ে দেওয়া হতো সুদূর পর্তুগালে দাসত্ব করার জন্য। এবং তারা প্রচুর গ্রাম গঞ্জে প্রচুর লুটপাট চালাতো। তো প্রতাপাদিত্য এদের বিরুদ্ধে অনেকবার অনেক অভিযান করেন এবং বিখ্যাত পর্তুগিজ জলদস্যু রডা গঞ্জালেসকে হারিয়ে তাকে নিজের সেনাপতি পদে নিযুক্ত করেছিলেন। ঠিক আছে। এবং প্রতাপাদিত্য এমনই এক বীর রাজা ছিলেন যে তাকে হারাতে মুঘলদের নাকানে চোবানি খেতে হয়েছিল। তিনি মুঘলদের ইসলাম খানকে দুবার পরাজিত করেন যুদ্ধে। ইভেন যে মানসিংহ মেওয়ারের রানা প্রতাপকে প্রায় পরাজিত করে দিয়েছিলেন যুদ্ধে, সেই মানসিংহর প্রায় 11 মাস টাইম লেগেছিল প্রতাপাদিত্যকে হারাতে। বলা হয় প্রতাপাদিত্যের অধীনে ছিল প্রায় 10 লাখ অশ্বরোহী সৈন্য ছিল প্রতাপাদিত্যের আমলে, এবং বহু সংখ্যক পদাতিক সৈন্য এবং প্রায় 1000 খানিক আপনার কি বলে নৌবাহিনী তিনি তৈরি করেছিলেন। আপনি ভাবুন 1000 খানিক নৌবাহিনী 1590 এই টাইমের কথা আমি বলছি। শিবাজির রাজত্ব করার প্রায় 60-70 বছর আগে। শিবাজিকে ফাদার অফ ইন্ডিয়ান নাভাল বলা হয়, কিন্তু প্রতাপাদিত্য কিন্তু তার আগে তিনি এই নাভাল সিস্টেমে হস্তগত ছিলেন। এবং ওই সময় বাংলার যে নৌশক্তি ছিল সেটা কিন্তু মুঘলদের থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল, কারণ এই যুদ্ধে বহুবার যুদ্ধে তিনি মুঘলদের এই নৌশক্তি দিয়েই পরাজিত করেছিলেন। ঠিক আছে। কিন্তু ওই যেরকম আপনার ছাওয়া সিনেমায় দেখেছেন যে কিছু ভেতরের বিশ্বাসঘাতকই মানুষকে শেষ করে দেয়, ঠিক সেইভাবেই প্রতাপাদিত্যও মানসিংহের কাছে পরাজিত হন। ভবানন্দ মজুমদার এবং শ্রীমন্ত খায়ের মতো কিছু বিশ্বাসঘাতকের কাছে, যারা প্রতাপাদিত্যের আন্ডারেই খুব বড় পদে অধীন ছিলেন, কিন্তু প্রতাপাদিত্যের সঙ্গে কিছু মতবিরোধের ফলে তারা প্রতাপাদিত্যের সঙ্গে আপনার কি বলে বিশ্বাসঘাতকতা করেন এবং মানসিংহ প্রতাপাদিত্যকে পরাজিত করেন। হ্যাঁ, এই প্রতাপাদিত্যের সঙ্গে কিন্তু ওই যেরকম ছত্রপতি সম্ভাজির সঙ্গে কবি কালাস ছিল, তেমনি প্রতাপাদিত্যের সঙ্গে একজন শঙ্কর ছিল। ইয়েস, প্রতাপাদিত্যের সেনাপতি এবং খুব ভালো বন্ধু, যিনি প্রতাপাদিত্যের প্রত্যেকটা যুদ্ধে, সেটা উড়িষ্যার উৎকলের যুদ্ধ হোক কিংবা এই ব্যাটেল অফ হিজলি হোক কিংবা মোগলদের সঙ্গে প্রত্যেকটা যুদ্ধে তিনি প্রতাপাদিত্যের সঙ্গী ছিলেন। কিন্তু এই শেষ ধুমগড়ের দুর্গ যখন অবরোধ করে মোগলরা, সেই যুদ্ধে প্রচণ্ড পরাক্রমের সঙ্গে যুদ্ধ করেন প্রতাপাদিত্য এবং শঙ্কর, এবং তার আরেক সেনাপতি ছিল সূর্যকান্ত। বাট যুদ্ধের শেষে তারা প্রত্যেকে পরাজিত হয়, কারণ এই যুদ্ধের শেষে এ ধরনের বিভিন্ন মতবাদ প্রচারিত হয়ে গেছিলো যে প্রতাপাদিত্য মা ভবানীর খুব বড় একজন উপাসক ছিলেন। তো এরকম বিভিন্ন মতবাদ ছড়িয়ে দেওয়া ছিল যে মা ভবানী নাকি প্রতাপাদিত্যের প্রতি বিরূপ হয়েছেন। এবং প্রতাপাদিত্যের কেরিয়ারের শুরুর দিকে তিনি যখন সিংহাসন আরোহণ করে, সেই সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে তিনি তার কাকা বসন্ত রায়কে হত্যা করেন। তো তার সেনাবাহিনীর মধ্যে একটা খুব ছড়িয়ে দেওয়া হয় এই ভবানন্দ এবং শ্রীমন্ত খায়ের দ্বারা, যে তিনি হচ্ছেন পিতৃহন্তা, তাই মা ভবানী বা মা কালী, যেটা মা ভবানী মা কালীরই একটা রূপ, তিনি প্রতাপাদিত্যের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তো এই ধরনের বিভিন্ন কূটনৈতিক বিভিন্ন জিনিসপত্রের ফলে এবং কোচবিহারের যিনি রাজা ছিলেন সেই রাজাদের সহায়তার ফলে অবশ্যই মানসিংহ কিন্তু দীর্ঘ 11 মাস পরে প্রতাপাদিত্যকে পরাজিত করেন এবং তাকে বন্দি করে দিল্লির রাজদরবারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই যাওয়ার পথেই বেনারসে তিনি মৃত্যুবরণ করেন। এবং এই প্রতাপাদিত্যকে নিয়ে আমরা কাহিনী একটু বাংলা ইতিহাসে একটু বেশি শুনতে পাই। তার কারণ হচ্ছে একটু বেশি শুনতে পাই নয়, বলবো যে তার ব্যাপারে একটু আমরা জানতে পারি। তার কারণ হচ্ছে 19 শতকে যখন বাংলার রেনেসাঁস হচ্ছে, তখন কিন্তু বাংলার বহু ঐতিহাসিক এই প্রতাপাদিত্যকে নিয়ে লেখালেখি করেছিলেন। ঠিক আছে। কিন্তু অপর একজন বাঙালি বীর ছিলেন, যাকে আমি যতটুখানি এই 3-4 দিনে যতটুখানি বিভিন্ন সাইটস থেকে পড়াশোনা করলাম, আমি দেখলাম যে এই যে বাঙালি বীর, তিনি প্রতাপাদিত্যের থেকেও কিন্তু অনেক বড় বীর ছিলেন।
তিনি হচ্ছেন বিক্রমপুরের কেদার রায়। ইয়েস, বারো ভূঁইয়াদের কথা শুনলে এই চাঁদ রায় এবং কেদার রায়ের কথা আপনারা অবশ্যই শুনবেন, দুই ভাই যারা মিলে বিক্রমপুর কিংডম তৈরি করেছিলেন। তো তাদেরই মধ্যে হচ্ছে একজন কেদার রায়। কেদার রায়ের জন্ম হয়েছিল 1561 খ্রিস্টাব্দে, এবং তার যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আপনাকে সেই ভাইবস দেবে যে ভাইবসটা আপনি ছাবা সিনেমায় দেখতে পেয়েছেন। মানসিংহের সঙ্গে তার যখন শেষ লড়াইটা হচ্ছে, ইতিহাসে বলে যে মানসিংহ প্রায় 3 লাখ পদাতিক সৈন্য, 20,000 মানে হাতি, 90,000 অশ্বারোহী সৈন্য এবং 15,000 তোপ নিয়ে লড়াই এসেছিলেন। মানে প্রায় 4.5 লাখ টাকার কাছে, 4.5 লাখ আপনার ট্রুপস নিয়ে তিনি রওনা হয়েছিলেন। কারণ তার আগে প্রত্যেকটা যুদ্ধে আপনার এই কেদার রায় পরাজিত করেছিলেন হচ্ছে মুঘলদের। তার মধ্যে একটা বড় যুদ্ধ হচ্ছে ব্যাটেল অফ শ্রীনগর। সেখানে মানসিংহ বাংলায় অবস্থান যখন করেছিলেন তখন দিল্লির সত্তা চেঞ্জ হয়ে গেছে। সেই সময় দিল্লির সত্তায় রাজা হয়ে এসেছেন হচ্ছে সেলিম, মানে জাহাঙ্গীর। আকবরের পরে তিনি সুলতান হয়েছেন, এবং তিনি মানসিংহকে বাংলায় দায়িত্ব দেন, এবং মানসিংহ তার একজন বিশ্বস্ত সৈনিক মন্দার রায়কে বলেন যে কেদার রায়ের বিরুদ্ধে লড়াই যেতে, এবং মন্দার রায় প্রায় 100 আপনার নৌবাহিনী নিয়ে, 100 ওয়ারবোটস নিয়ে আক্রমণ করেন কেদার রায়কে, এবং ব্যাটেল অফ কালিন্দির একটা ডিসিসিভ ব্যাটেলে মন্দার রায় নিহত হন এবং মোগলরা মারাত্মকভাবে পরাজিত হয়। ঠিক আছে, এই লড়াইয়ে হেরে যাওয়ার ফলে মানসিংহ একটু ক্ষেপে যান, কারণ তিনি খুব বড় রাজা ছিলেন, তিনি রানা প্রতাপকে হারিয়েছিলেন। ঠিক আছে, এবং মুঘলদের খুব বিশ্বাস ছিল তার উপরে। সেই জন্য তিনি আবার তার একজন বিশ্বস্ত সৈনিককে পাঠান। কিন্তু এই সময় আবার আরকান রাজ, মানে আরকান সাম্রাজ্য, যেটা আমাদের বর্তমান মায়ানমার, তারা আবার আক্রমণ করেছিল হচ্ছে যেটা সন্দ্বীপ বর্তমানে বাংলাদেশ, সেই সন্দ্বীপ আক্রমণ করেছিল, এবং সেই লড়াই ব্যস্ত থাকায় এই লড়াইটা হেরে যান কেদার রায়। কিন্তু কেদার রায় তো চুপ করে বসার নয়। কথিত আছে যে এই সময় আবার মানসিংহ কেদার রায়কে বলেন যে তিনি তার রাজ্য তাকে ফিরিয়ে দেবেন, এবং এর বদলে কেদার রায় যেন প্রতি বছর যে বকেয়া টাকা আছে সেই টাকা যেন প্রতিবার যে কর ধার্য করা আছে সেই কর যাতে দিল্লির দরবারে পাঠান। কিন্তু কেদার রায় তো পরিস্থিতির ফাঁকে পড়ে কিন্তু তিনি হেরে গেছিলেন। তিনি তো চুপ করে বেশি সব কিছু মেনে নেওয়ার লোক নয়, তাই তিনি আবার এই কর, যা বকেয়া কর ছিল, সেটা দিলেন না। তার ফলে মানসিংহ আবার আক্রমণ করলেন, এবং এবার তিনি তার অন্যতম একজন সেনাপতি, যার নাম হচ্ছে কিরমল খান, তাকে কিন্তু পাঠালেন। এবং এই যুদ্ধটা ব্যাটেল অফ শ্রীনগর নামে পরিচিত, যেটা আপনি গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন। ব্যাটেল অফ শ্রীনগর হয়েছিল যে বিক্রমপুর থেকে একটু দূরে। শ্রীনগর একটা সমৃদ্ধশালী বন্দর ছিল, মানে হাট বাজার এখানে বসতো, খুব একটা নগর ছিল একটা। সেখানে সেই ব্যাটেল অফ শ্রীনগরে মারাত্মকভাবে পরাজিত হন কিরমল খান। জল এবং স্থল উভয় জায়গাতে কিন্তু এই কেদার রায় কিন্তু, এবং কেদার রায়, এবং এখানে উল্লেখ করতে হবে যে তার পর্তুগিজ সেনাপতি কাভেরলো, এই দুজন মিলে কিন্তু মারাত্মকভাবে পরাজিত করেন। এবং এখানে এই যুদ্ধে কিরমল খান বন্দী হন, এবং পরে তাকে প্রচুর লুণ্ঠন, এবং মানে মুঘল বাহিনী থেকে প্রচুর ধন সম্পত্তি, অস্ত্রশস্ত্র লুণ্ঠনের পরে কিরমল খানকে তারা ছেড়ে দেন। এবং এই তৃতীয় যুদ্ধে, মানে মুঘল বিক্রমপুরের সঙ্গে তৃতীয় যুদ্ধে মারাত্মক পরাজয়ের পরেই কিন্তু নড়ে চড়ে বসেন হচ্ছে আমাদের মানসিংহ। কথিত আছে এই সময় তিনি একটা তরোয়াল এবং একটা ওই মানে যেটাকে বলে লক, ওই যেটা পুলিশ পড়ে না, ওই জিনিস শিকল পাঠিয়েছিলেন মানসিংহকে, এবং তিনি পত্র দ্বারা লিখেছিলেন যদি তিনি তরোয়ালটা তোলেন তাহলে বিক্রমপুরের নাম ইতিহাস থেকে মুছে যাবে, আর যদি তিনি ওই শিকলটা পড়ে নেন তাহলে বিক্রমপুর বেঁচে যাবে। কিন্তু কেদার রায় তরোয়ালটা তুলেছিলেন, এবং তিনি দূতকে বলে দিয়েছিলেন যে তোমার প্রভুকে গিয়ে বলো যে তার যতটা ক্ষমতা আছে সেই সম্পূর্ণ ক্ষমতা নিয়ে যেন বিক্রমপুরকে আক্রমণ করে। ঠিক আছে, এবং তারপরে এই বিশাল বাহিনী নিয়ে মানসিংহ আক্রমণ করেন হচ্ছে বিক্রমপুর। এবং কথিত আছে, এবার আমি জানি না এই ব্যাপারটা কতটা সত্যি, তো এই সেই সময় প্রায় 4.5 লাখ, আমি বললাম 4.5 লাখ ট্রুপস নিয়ে মানসিংহ আক্রমণ করেছিল, এবং বিক্রমপুরের হাতে ছিল মাত্র 1 লাখ পদাতিক সৈন্য, 5,000 অশ্বারোহী সৈন্য, 500 ওয়ারবোটস, এবং বলা হয় যে 90,000 ওয়ার এলিফেন্টস। কিন্তু আমার মনে হয় এটা একটু বাড়িয়ে বলা। 90,000 ওয়ার এলিফেন্টস রাখা বিক্রমপুরের মতো একটা ছোটো কিংডমের কাছে কিন্তু খুব একটা সুবিধার নয়। ঠিক আছে, মানে ছোটো কিংডম মিন্স আমি বলছি, মানে দেখুন 90,000 হস্তি রাখা মানে সেটা
আপনার ইয়ের কাছে অত হস্তি বাহিনী ছিল না আপনার মোগল সেনাবাহিনীর কাছে। সেখানে বিক্রমপুর, যার পূর্ব সীমান্ত ত্রিপুরা এবং দক্ষিণ সীমান্ত সন্দ্বীপ এবং পশ্চিম সীমান্ত বর্তমানের বর্ধমান পর্যন্ত প্রসারিত ছিল। তো সেই কিংডমের মধ্যে 90,000 হস্তি বাহিনী রাখাটা আমার মনে হয় একটু বেশি বাড়িয়ে লেখা, বাট অবশ্যই তার মধ্যে হস্তি বাহিনী ছিল। তো অবশ্যই তার মানে যতটা মোগল বাহিনী যে আক্রমণ করেছিল, যে বাহিনী নিয়ে আক্রমণ করেছিল, তার অর্ধেক ছিল। এবং এইখানেও কিন্তু মানে ভয়ানক যুদ্ধ হয়, মারাত্মক যুদ্ধ হয়, কিন্তু আবার সেই ভবানন্দ মজুমদারের বিশ্বাসঘাতকতার ফলে হেরে যায় হচ্ছে আমাদের কেদার রায়। এবং যুদ্ধটা প্রায় 9 দিন হয়েছিল এবং এই অনেক মতে আবার 7 দিনও হয়েছিল। এবং যুদ্ধের শেষ দিনে একটা তোপের মানে কামানের গোলার আঘাতে মারাত্মক রকম জখমান হচ্ছেন কেদার রায় এবং তিনি বন্দী হওয়ার আগে তিনি মৃত্যুর মুখে পতিত হন। এবং এই মুঘলদের সঙ্গে এবং তার মৃত্যুর পরেই তিনি ছিলেন শেষ বারোভূঁইয়ার শেষ যাকে পরাজিত করেছিল হচ্ছে মানসিংহ, এবং তারপরেই বাংলার বারোভূঁইয়াদের অবসান হয়। এবং এছাড়াও তিনি পরাজিত করেছিলেন ঈশা খাঁকে পরাজিত করেছেন, যিনি উৎকলের রাজা ছিলেন। তিনি আরকান রাজকে পরাজিত করেছিলেন। এবং এই আরকান মানে যেটা ব্যাটেল অফ সন্দ্বীপ বলা হয়, এই ব্যাটেল অফ সন্দ্বীপও কিন্তু খুব পপুলার একটা ব্যাটেল, যেখানে মাত্র 1000 ওয়ারশিপস দিয়ে তিনি আরকানদের 5000 ওয়ারশিপসকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং দুবার সন্দ্বীপের যুদ্ধে তিনি পরাজিত করেছিলেন হচ্ছে আমাদের আরকান রাজকে। তো এটা হচ্ছে কেদার রায়ের ইতিহাস। বাট ওই যে বললাম, এই কেদার রায় বা প্রতাপাদিত্যের ইতিহাস কেউ কিন্তু আমরা জানতে পাই না, কারণ আমাদের এপার বাংলায় বারবার এই ইতিহাসকে ওপার বাংলার ইতিহাস বলে আমাদের এডুকেশন সিস্টেমে জায়গা দেওয়া হয়নি। আর ওপার বাংলায় তো প্রথম থেকেই স্বাধীনতার পর থেকেই তারা হিন্দু নিধনের কাজে যে মন দিয়েছেন, তার ফলে তাদের ইতিহাসও কিন্তু এরা স্থান পায়নি। কিন্তু এদের আপনি ভাবুন যে শিবাজির জন্মের 80 বছর আগে বাংলার এক বীর এত বিশাল নৌবহর তৈরি করেছিলেন প্রতাপাদিত্য এবং কেদার রায়। তারা বারবার মুঘলদের পরাজিত করেছিল, একের পর এক বড় বড় যুদ্ধে মুঘল সেনাপতিদের শুধু পরাজিতই করেনি, তাদের হত্যাও করেছিল। তারা বহির্বিশ্বের শক্তি আরকানদের পরাজিত করেছিল। সেই সময় দাঁড়িয়ে প্রতাপাদিত্য শালিখা, রায়গড়, মাতলা এই টাইপের বড় বড় দুর্গ তৈরি করেছিল। তাদের যে ওয়্যার সিস্টেম ছিল মানে নেভিগেশন সিস্টেম, সেইটা ওই সময় দাঁড়িয়ে মানে 100 বছর আরও উন্নত ছিল। মানে সুন্দরবন এলাকাকে এত পরীক্ষায় দিয়ে ঘিরে ফেলেছিল যে যেটা ক্রস করা মুঘলদের ক্ষেত্রে একটা মানে অপরিসীম ব্যাপার ছিল। তাদের যে স্ট্র্যাটেজি ছিল যে মুঘল সেনাবাহিনী আসবে, তাদের সঙ্গে ছোট ছোট খণ্ডযুদ্ধ করবে এবং তারপরে বর্ষা এসে গেলেই যখন বাংলায় এই বিশাল বর্ষা মানে হচ্ছে বাংলায় বন্যা, তারপরে বন্যা মানেই সেখানে বিভিন্ন রোগ, পতঙ্গদের আক্রমণ, মশা মাছি ইত্যাদি বিভিন্ন কারণে মুঘল সেনাবাহিনী যখন ব্যাধিগ্রস্ত হয়ে যাবে, তখন তাদের উপর ঝটিকা আক্রমণ করে তাদের পুরো ছত্রভঙ্গ করে দেয়। এই যে লড়াই, এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু শিবাজির জন্মের 80 বছর আগে বাংলা থেকে আমরা দেখতে পেয়েছি। বাট আনফর্চুনেটলি বাংলার ইতিহাসে কোনোদিন এইসব জায়গায় জান পায়নি। আমাদের বাংলা থেকেও শিবা, ছাবা বা রানা প্রতাপ বা রানা সংগ্রাম সিং বা পৃথ্বীরাজ চৌহানের মতো বীর জন্মেছে বারবার, মানে এই মেডিভেল পিরিয়ডে। বাট আমাদের ইতিহাস কোনোদিনই তাদের স্থান দেয়নি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটু চেষ্টা করলাম যাতে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই গিয়ে গুগলে সার্চ করুন এবং প্রতাপাদিত্য এবং কেদার রায় এদের সম্বন্ধে, বাংলার বারোভূঁইয়া সম্বন্ধে অবশ্যই জানুন, কারণ এগুলো আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করে। মানে এই যে বললাম ভারত বাড়ির মধ্যে আমাদের যে বাঙালি ঘর, বাংলার ঘর পশ্চিমবঙ্গ, এই ঘরটাকে সমৃদ্ধ করে। এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।